আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, আমার চেম্বারে একটি সমস্যা নিয়ে কিছু পুরুষ রোগী আসে। তার মধ্যে বেশিরভাগ নতুন বিবাহিত। সমস্যা হলো দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাত তাদের সমস্যা। কেমন এটা হয়তো কারোর ইন্টারকোর্স করার জন্য প্রস্তুতি নেওয়ার পর পেনিস ভেজাইনাতে দেওয়ার আগেও বীর্যপাত হয়ে যায়। কারো পেনিস ভেজাইনাতে ঢুকানোর পর 1 থেকে 3 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। এই হলো সমস্যা। এখন এই সমস্যাটা কেন হয়? আমি কেস টেকিং নেওয়ার ফলে বেশিরভাগ রোগী দেখেছি তাদের মানসিক সমস্যাটা বেশি। অনেকে টেনশন ফিল করে, এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করে, কারণ নার্ভ দুর্বল। কেউ কেউ তার বিগত জীবনের কৃতকর্মের জন্য দুশ্চিন্তায় ভোগে যে বাহিরে ইন্টারকোর্স করার অভ্যাস ছিল, এখন নিজের স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে গেলে পারবে কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা। আর শারীরিকভাবেও সমস্যা আছে। কারোর ম্যালনিউট্রিশনের কারণে হয়, কারোর বিভিন্ন ধরনের রোগ থাকে, কারণ হরমোনাল ইমব্যালেন্স থাকে। কেউ খাবার খায় কি খাবারের মধ্যে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম কম, এই সমস্ত কারণও এটা হয়ে থাকে। আবার আরেকটা আছে যে কৌশলগত কারণে ইন্টারকোর্স করার কিছু নিয়ম আছে, সিস্টেম আছে, সেগুলোতে ফলো করে না, দ্রুত তাড়াতাড়ি কিছু একটা করতে চায়, যার ফলে বীর্য আউট হয়ে যায়, পেনিস নেতিয়ে পড়ে। এরা পরবর্তীতে লজ্জা পায় এবং আবারও দুশ্চিন্তা বেড়ে যায়। এখানে খাবার দাবার, ব্যালেন্স ডায়েট, তার প্রয়োজনীয় উপাদান দিতে হবে। পাশাপাশি তাকে মানসিক টেনশন, হয়তো পারিবারিক টেনশন বা সমস্যা, ব্যবসা বাণিজ্যের এগুলোর টেনশন ফিল করা রোগী। কারো উচ্চ রক্তচাপের রোগী থাকে, তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা। কেউ ডায়াবেটিসের রোগী থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। এগুলোর মধ্যে তার খাবার দাবার প্রয়োজনীয় উপাদানগুলো নিয়ে খেতে হবে। এরপরও আরো কিছু জিনিস আছে যেগুলো আমি বলে দিই, কিছু টেকনিক, তার কিছু কৌশল জানতে হবে। ইন্টারকোর্স করার ফলে খুব দ্রুত ইন্টারকোর্স করতে গিয়ে অনেক সময় উত্তেজিত হয়ে যায়। তখন উত্তেজিত হলে একটা কৌশল আছে, পেনিসের গোড়ার দিকে নিজের আঙ্গুল দিয়ে চেপে ধরলে কিছুক্ষণ উত্তেজনাটা কমে আসে, আবার ইন্টারকোর্স চালু করা যায়, বীর্যপাত হয় না। আর কারোর আছে ইন্টারকোর্স করা শুরু করে দিয়েছে, তখন আবার বেশি উত্তেজিত হয়ে গেলে আস্তে থামিয়ে দিতে হয়। থামিয়ে দিলে আবার বীর্যটা আউট হয় না, তারপর আবার শুরু করা যায়। এই সমস্ত প্রোস্টেটিক গ্ল্যান্ড আছে আমাদের, প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে চাপ দিয়ে, উত্তেজনার পর চাপ দিয়ে ধরলে মূত্র কন্ট্রোল করে যেভাবে এভাবে বীর্যপাতটাও কন্ট্রোল করা যায়। যাই হোক, এগুলো দেওয়ার পরও রোগীর আসলেও তো কিছু সমস্যা থাকে যেগুলো মেডিসিন দ্বারা দূর করা যায়। সেগুলো মেডিসিন প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে মেডিসিনগুলো আমরা সাধারণত হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকর ওষুধ এই থেকে, এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যান্ট রেপার্টরি থেকে। চলো এবার সেখান থেকে আলাপ করব। আমার প্রিয় নতুন ডাক্তার, দেখো এই বইটা ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, 710 পৃষ্ঠা। দেখো জেনিটালিয়া মেল অধ্যায়, রুব্রিক হলো সেমিনাল ডিসচার্জ। তার অধীনে সাব রুব্রিক দেখো কুইক টু, অতি দ্রুত। তাদের জন্য ওষুধগুলো দেখো, ফার্স্ট গ্রেডে মাত্র 3টি ওষুধ, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, জিনকাম, মেটালিকাম। সেকেন্ড গ্রেডে ওষুধগুলো দেখো, বারবারিস, ক্যালাডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ,
ওনিয়াম মেকুলেটাম, জেলসেমিয়াম, নেট্রাম কার্প, নেট্রাম মিউর, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, প্লাটিনা, সেলেনিয়াম, সিপিয়া, সালফার। সেকেন্ড গ্রেড। থার্ড গ্রেডের ওষুধগুলো দেখো, বোরাক্স, ব্রোমিয়াম, বিউপুরানা, কার্বোসাল, ইউগেনিয়াম, ইন্ডিয়াম, অনসমোনিয়াম, পিক্রিক অ্যাসিড। এই ওষুধগুলো থেকে সুন্দরভাবে কেস টেকিং করে একটি মাত্র ওষুধ একবারে প্রয়োগ করতে হবে, ন্যূনতম মাত্রা প্রয়োগ করতে হবে। রেপার্টরি সহযোগিতা রেপার্টরাইজেশন করে, এবং প্রয়োজনে একটি ওষুধ শেষ হলে অপর ওষুধ লাগতেও পারে, কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় ওষুধ লাগেও না। আর মানসিকভাবে যেগুলো কথা তাকে অ্যাডভাইস করতে হবে, বুঝিয়ে দিতে হবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমি সফলতা পেয়েছি। আশা করি তোমরাও সফল হবে। তোমাদেরকে ধন্যবাদ।